প্রিয় প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রসায়ন বিজ্ঞানের ক্লাস। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, রসায়ন শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই তোমার যার যার অবস্থানে থেকে সুস্থ আছো, ভালো আছো, এবং এও আশা করছি তোমরা আমাদের শিক্ষকদের নিয়মিত ক্লাসগুলো উপভোগ করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমরা এর আগের তিনটি ক্লাসে রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের রসায়ন ও শক্তি অধ্যায় 3টি ক্লাস নিয়েছে। আজকে চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আমরা আরেকটি রাসায়নিক কোষ, যেটা গ্যালভানিক, এক ধরনের গ্যালভানিক কোষ, ড্রাইসেল নিয়ে আলোচনা করব। ড্রাইসেলের গঠন এবং কার্যপ্রণালী। ড্রাইসেলটা আসলে দেখো, এই যে আমি আর হাতে একটা ড্রাইসেল আছে, এখানে বাইরে যে আবরণটা দেখতেছে সেটা হচ্ছে যে এর লেবেল বা জ্যাকেট, এটাকে জ্যাকেট বলা হবে। আর এই জ্যাকেটের ভিতরে আছে দস্তার পাত্রটা। দেখো, যদি আমরা এইভাবে দেখাতে চাই, এই হচ্ছে সেই জ্যাকেটটাকে যদি এই জ্যাকেটটাকে খুলে রাখি, তারপর এখানে একটা প্লাস্টিকের আবরণ, এরপর জিঙ্কের পাত্র। এই যে বডিটা দেখতেছো, এই বডিটা হচ্ছে যে জিঙ্কের পাত্র। এর মাঝখানে আছে কি কার্বন দণ্ড, যেটা এটা দেখো, এই যে কার্বন দণ্ডের উপর একটা ধাতব টুপি লাগানো আছে, এবং এর উপর আবার একটা মেটাল দিয়ে এটাকে শক্তভাবে আটকানো হয়েছে। নিচে আবার আরেকটা মেটাল দিয়ে আটকানো আছে। আর নিচের এই প্রান্তটা ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করবে। ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, এইটা হচ্ছে যে ধনাত্মক প্রান্ত, আর এইটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। নিচের অংশটা ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করবে। এরপর এর ভিতরের ঘটনগুলো আমি চিত্রটা একটু যাই। দেখো, বাইরে আছে ওয়াশার সিল, উপরে এই ঢাকনাটার নিচে আছে একটা শক্ত সিল, যেটা এটাকে শক্তভাবে আটকিয়ে রাখবে। যে দেখো, এখানে যে কাগজের পাত্রগুলা, কাগজের বা এটা। এরপরে আছে বাইরে জ্যাকেট, তারপরে সেকেন্ড লেয়ার হচ্ছে জিঙ্কের পাত্র বা দস্তার পাত্র। এর ভিতরে আবার আরেকটা শক্ত কার্টুন বক্স, একটা কাগজের একটা পর্দা আছে। তারপরে নিচে আছে একটা ধাতব বেস, যেটার কথা এটা বললাম। এরপরে মাঝখানে আছে যে কার্বন দণ্ডের উপরে আছে একটা ধাতব টুপি লাগানো থাকবে, ধাতব, যেটা পজিটিভ প্রান্ত হিসাবে, ধনাত্মক প্রান্ত হিসাবে কাজ করবে। এরপর কার্বন দণ্ডের মাঝখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানি, কার্বন চূড়া এবং স্টার্চ মিক্স করে এক ধরনের লেই বা ফেস্ট বানানো হয়। ফেস্টগুলোকে কার্বন দণ্ডের চতুর্পাশে গোল করে, মানে চারপাশে দেওয়া হয়। যদি এই চিত্রটা, এই জিনিসটাকে দেখি, এটা যদি কোনো দস্তার পাত্র হয়, তার মাঝখান দিয়ে এইভাবে কার্বন দণ্ডটাকে স্থাপন করে আর লেইগুলোকে এর চারপাশে, ফেস্টগুলোকে চারপাশে প্রবেশ করানো হবে। এভাবে প্রবেশ করিয়ে এইটার উপর দিয়ে একটা ধাতব টুপি, তারপর এরপর একটা ঢাকনা লাগিয়ে ধাতব বেস দিয়ে নিচে দিয়ে লাগিয়ে এভাবে ড্রাই সেলটা তৈরি করা হয়। দেখো ফেস্টগুলো কীরকম, যদি এর ভিতরে দেখো, এইটার ভিতরে ফেস্টগুলো একটা কালো প্রকৃতির হয়। আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, এই দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এর রাসায়নিক বিক্রিয়া ঘটার পর এখানে এই বিক্রিয়াটা ব্যাটারিটা ড্যাম্প হয়ে আছে, যেগুলো বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যাওয়ার পর এখন এটা অকেজো হয়ে আছে। যদি আরেকটু ভালোভাবে দেখতে চাও, এর ভিতরে এই পদার্থগুলো হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এগুলো। এ হলো যায় একটা ড্রাই সেলের সার্বিক চিত্র। এবার ড্রাই সেলে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হয়, সেটা অ্যানোড মানে দস্তার পাত্রে যে বিক্রিয়াটা ঘটায়। দস্তার পাত্র কী করে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন সৃষ্টি করবে। দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+, তাহলে অ্যানোডে এই বিক্রিয়াটা সংগঠিত হবে, এবং এই ইলেকট্রনগুলা
এই ইলেকট্রনগুলো দ্রবণের মধ্যে এসে এই কার্বন দণ্ডের মধ্য দিয়ে এখান থেকে এদিক থেকে পরিবাহিত হবে। এদিক থেকে পরিবাহিত হলে অপোজিট থেকে তখন বিদ্যুৎ উৎপাদন হবে। এখন এই জিঙ্কের ছেড়ে দেওয়া দুইটা ইলেকট্রন দ্রবণের মধ্যে থাকা অ্যামোনিয়াম আয়ন, যেটা ক্যাথোডে সংগঠিত হবে, ক্যাথোডে বিক্রিয়াটা ঘটবে। ক্যাথোডে কি করবে, এই জিঙ্কের ছেড়ে দেওয়া দুইটা ইলেকট্রন অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এরা এই দুইটা ইলেকট্রন নিয়ে অ্যামোনিয়া গ্যাস, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে। বিক্রিয়াটা যদি আমরা সমান করি এটা হবে। পরবর্তীতে আমরা যদি টোটাল, এটা হচ্ছে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হবে আর অ্যানোডে ইলেকট্রন ছাড়ন হবে। এবার সামগ্রিকভাবে আমরা পুরা বিক্রিয়াটাকে যদি দেখাতে চাই, তখন বিক্রিয়াটা সামগ্রিক বা টোটাল বিক্রিয়াটা দাঁড়াবে কি, জিঙ্ক দুইটা অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, 2 অণু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এরা বিক্রিয়া করে জিঙ্ক 2+ আয়ন, দুইটা অ্যামোনিয়া গ্যাস, তারপর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পানি। এই বিক্রিয়াটা একটু একাধিকবার তোমরা প্র্যাকটিস করবা, এটা ঝামেলা আসবে, বিক্রিয়াটা একটু লেখালেখি করে করবা। এভাবে সামগ্রিক ক্যাথোডে এই বিক্রিয়াটা ঘটবে, অ্যানোডে বিক্রিয়া ঘটবে, আর টোটাল বিক্রিয়াটা এটা করবে। এখানে আমরা যদি দুইটা বিক্রিয়াকে সমন্বয় করি তখন এভাবে যোগ করলে এইটা পাবো। এভাবে ড্রাই সেলের রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হয়। আর তড়িৎ রাসায়নিক কোষগুলোর ব্যবহার হচ্ছে, আমরা যে টর্চ লাইট, রিমোট কন্ট্রোল অথবা খেলনা গাড়ি এবং বড় বড় গাড়িতে, বড় বড় লরি গাড়ি, সেখানেও এই তড়িৎ রাসায়নিক কোষগুলোকে ব্যবহার করে যান্ত্রিক কাজ সম্পন্ন করা হয়। এরপর এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়াটা কি? নিউক্লিয় বিক্রিয়াটা হচ্ছে কোনো পরমাণু নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন, আমি একটু লিখে দিচ্ছি, নিউক্লিয় বিক্রিয়া কোনো পরমাণুর নিউক্লিয়াস, একটু ভালো করে খেয়াল করো, এই নিউক্লিয় বিক্রিয়াটা বলতে পারলে এর পরবর্তী অংশগুলো তোমরা বলতে পারবা। কোনো পরমাণু নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন, কোনো পরমাণুর নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন মানে খুব হাই স্পিড থাকবে, উচ্চ গতিসম্পন্ন কোনো কণা দ্বারা আঘাত করার ফলে উক্ত পরমাণু নতুন কোনো মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়। আর এই ঘটনাটাকে নিউক্লিয় বিক্রিয়া বলা হবে। এই ঘটনাকে নিউক্লিয় বিক্রিয়া বলা হবে। আমরা একটা বিক্রিয়া দেখলেই কাকে বলাটা আরো ইজি হবে, বিক্রিয়া বলে। তাহলে কি দেখো, কোনো পরমাণু নিউক্লিয়াসকে, আমরা যে একটা পরমাণু নিউক্লিয়াসকে একটা উচ্চ গতিসম্পন্ন কোনো কণা দ্বারা আঘাত করি, যেমন উচ্চ গতিসম্পন্ন কণা নিউট্রন,
পজিটন, অ্যান্টিনিউট্রিনো, এগুলো দ্বারা আঘাত করে যদি উক্ত পরমাণু দেখা যাচ্ছে অন্য কোণের পরমাণুতে রূপান্তরিত হয়। আর এই ঘটনাটাই নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া তিন ধরনের, আমাদের বইয়ে 2 ধরনের আছে, একটা ট্রান্সমুটেশন, আর একটা নিউক্লিয়ার ফিউশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আমরা নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন এই দুইটা নিয়ে আলোচনা করব। নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় ফিউশন। ফিউশন মানে ফিউশন মানে ভেঙে যাওয়া, ফিউশন মানে ভেঙে যাওয়া, নিউক্লিয় ফিউশন। আরেকটা হচ্ছে নিউক্লিয় ফিউশন মানে ভেঙে যাওয়া। দেখো এখানে কি হবে, কোনো বৃহৎ পরমাণুর নিউক্লিয়াস, মনে করা যেমন ইউরেনিয়ামের ভর হচ্ছে 235, যেটা 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। একে যদি আমরা একটা উচ্চ গতিসম্পন্ন কোনো নিউট্রন দ্বারা আঘাত করি, তখন এটা ভেঙে গিয়ে বেরিয়াম 14156 প্লাস ক্রিপ্টন 9236 ক্রিপ্টন প্লাস আরও নতুন নিউট্রন শক্তি সৃষ্টি হবে এবং প্রচুর পরিমাণে শক্তি সৃষ্টি হবে, এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদিত হবে। এটাই নিউক্লিয়ার শক্তির প্রধান বৈশিষ্ট্য, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাকে একটা ভারী নিউক্লিয়াসকে যখন উচ্চ গতিসম্পন্ন কোনো নিউট্রন দ্বারা আঘাত করা হচ্ছে, তখন সেটা ভেঙে গিয়ে বেরিয়াম এবং ক্রিপ্টন, দুইটি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে সৃষ্টি হচ্ছে, মৌলের পরমাণুতে রূপান্তরিত হচ্ছে এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে এবং নতুন করে নিউট্রন শক্তি সৃষ্টি হচ্ছে। আবার এই নিউট্রন শক্তিগুলাই পরবর্তীতে আরও, যদি আমরা আরও একটা বিক্রিয়া দেখাই, ওখান থেকে ওই নিউট্রন কণা দ্বারা আবার নতুন করে সৃষ্টি হবে, এটা ভেঙে গিয়ে আবার হবে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে, এটা ভেঙে যাবে। এই জন্য এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা এর অনবরত চলতে থাকে, আর এই জন্য এই বিক্রিয়াটাকে চেইন বিক্রিয়াও বলা হয়। তাহলে কি হচ্ছে দেখো, একটা ভারী নিউক্লিয়াসকে যখন কোনো উচ্চ গতিসম্পন্ন কণা দ্বারা আঘাত করি, উচ্চ গতিসম্পন্ন কণা দ্বারা আঘাত করা হয়, তখন সে ভেঙে গিয়ে তার কাছাকাছি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, মনে করো এখানে 92, এটা 56, এটা 36, দুইটা মিলে 92, তো কাছাকাছি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দুটি মৌলের পরমাণুতে রূপান্তরিত হবে, সেটাই হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। আর এই নিউক্লিয় ফিউশন বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটা সম্পন্ন করতে গিয়ে আবার 22 থেকে 8 মেগাবাইট ইলেকট্রন শক্তি সরবরাহ করতে হয়। এই শক্তি সরবরাহ করার মাধ্যমে এতটুকু শক্তি সরবরাহ করতে গিয়ে এতটুকু শক্তি উৎপাদিত হয়, যেটা বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক অ্যাটমিক বোম এবং অন্যান্য শক্তিশালী ওয়েপন তৈরি করতে ব্যবহৃত হয়, যেটা আশীর্বাদ এবং অভিশাপ দুইটাই বটে। এরপর আসুন নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। ফিউশন মানে একত্রিত হওয়া, তো সেটা কি হবে, নিউক্লিয় ফিউশনটা হবে যদি কোনো দুইটি পরমাণু উচ্চ তাপমাত্রা মিলিত হয়। ফিউশন যদি কোনো দুইটি পরমাণু উচ্চ তাপমাত্রায় মিলিত হয়, বড় মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়, তখন তাকে ফিউশন বিক্রিয়া বলা হবে। আর এই বিক্রিয়াটা সাধারণত সূর্যের আলোর উপস্থিতিতে সংঘটিত হয়। যেমন এটা হচ্ছে কি প্রোটিয়াম, হাইড্রোজেনের একটা আইসোটোপ প্রোটিয়াম, আর এটা হচ্ছে কি ডিউটোরিয়াম। এই দুইটি ক্ষুদ্র নিউক্লিয়াস উচ্চ তাপমাত্রায় প্রায় 10⁸ কেলভিন উচ্চ তাপমাত্রায় এরা একত্রিত হয়ে এই হিলিয়াম পরমাণু
এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন, এখানেও তাপ শক্তি উৎপন্ন হবে, তবে এখানকার শক্তির পরিমাণ ফিশন বিক্রিয়ার শক্তির তুলনায় কম এখানে। আর ফিউশন বিক্রিয়াটা সাধারণত সূর্যের তাপের মধ্যে সংঘটিত হয়। দেখো তাহলে কী হচ্ছে, দুইটি ক্ষুদ্র পরমাণুর নিউক্লিয়াস উচ্চ তাপমাত্রায় একত্রিত হয়ে বড় মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে, তখন তাকে ফিউশন বিক্রিয়া বলা হবে। আর এটি সূর্যের আলোর উপস্থিতিতে সংঘটিত হয়। আর ফিশন এবং ফিউশন বিক্রিয়ার প্রধান পার্থক্য, ফিশন বিক্রিয়ায় প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় আর ফিউশন বিক্রিয়ায় কম। আর ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপ সরবরাহ করা হয়, আর ফিউশন বিক্রিয়া থেকে বেশি পরিমাণ বাইরে থেকে তাপ দেওয়া হয়, অনেক বেশি পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা লাগে। আর ফিশন বিক্রিয়া পারমাণবিক চুল্লি বিদ্যুৎ উৎপাদন, বাংলাদেশের এই রূপপুরে আমাদের এখন পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে সেখানে বিদ্যুৎ উৎপাদন করার প্রক্রিয়া চলতেছে, ঠিক আছে। আর ফিউশন বিক্রিয়ায় যে তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে, সেটা ফিশন বিক্রিয়ার তুলনায় কম। আর ফিউশন বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় এখানে বাইরে থেকে তাপ শক্তির উপস্থিতিতে সংঘটিত করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে এই অধ্যায়ের আমাদের সর্বশেষ আলোচনা। আশা করি বুঝতে সক্ষম হচ্ছে। পরবর্তী ক্লাসের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।